হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম ল্যান্ডেন। এখন সকালবেলা আমি আমার বেলকনিতে চলে আসছি। এখানে এসে গাছের পাতাগুলো দেখছিলাম। আজকে গাছে পানি দিতে হবে, সেজন্য পানি প্লান্ট ফুডের সাথে মিশিয়ে নিয়ে আসছি। এখন সবগুলো গাছে আমি পানি দিয়ে দেব। আমার বোন আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে। বোনের আরও 4 সপ্তাহ মতো হসপিটালে থাকতে হবে, কারণ ওর যে অপারেশনগুলো হয়েছে সেগুলো সেটেল হতে একটু সময় লাগবে এবং ও দুপা দিয়ে হাঁটবে, সেজন্য একটু সময় লাগবে। আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমরা তো দোয়া পড়ছি। আসলে সারাদিনই কিন্তু এই চিন্তাটা মাথায় থাকে এবং আল্লাহর কাছে প্রত্যেক মুহূর্তেই বলছি যে আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় ও 3টা বাচ্চার জন্য, এবং ওকে যেন আল্লাহ ন্যাক হায়াত দেয়, ও যেন বাচ্চাদের মানুষের মতো মানুষ করতে পারে। এবং আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আমার বোন কেমন আছে সেটা জানতে চান, তো সেই জন্য আমি প্রত্যেক ভিডিওতেই ওর সম্পর্কে জানাচ্ছি। এবং আমার ভাগনা ভাগ্নিরও আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার বোনের বাচ্চাদের কথা বলছি। আমার বোন যেই এরিয়াতে থাকে, মানে আয়ারল্যান্ডে ডোনেগালে থাকে, এবং ওদের ওখানকার কমিউনিটি কিন্তু খুব স্ট্রং, এবং সব বাঙালিরা খুব সুন্দর করে যে কোনো বিপদে এক হয়ে যাচ্ছে এবং একজন আরেকজনকে সহায়তা করছে। খুবই অন্যরকম। আমরা যদি লন্ডনের কথা ভাবি, আমাদের এখানে কিন্তু 2 থেকে 3 জন আমাদের ঘনিষ্ঠ, আর যারা ঘনিষ্ঠ আছে বিপদের সময় দেখবেন ঠিকমতো আসতেও চায় না, ফোনে হয়তো একটু খবর নিল এই। কিন্তু আয়ারল্যান্ডে আমি দেখে আসছি এদের খুব মিল মহব্বত। শুধু আয়ারল্যান্ড না, আমার কাছে কেন জানি মনে হয় যারা ইতালি থাকেন, ইতালি থেকে আসছেন ওনাদের কাছেও শুনেছি, পর্তুগাল থেকে যারা আসছেন তাদের কাছ থেকেও শুনেছি, ইউরোপে আপনাদের কমিউনিটিটা খুব স্ট্রং ছিল। তো আজকে আমার বোনের হাজব্যান্ডের জন্য ওনারা তো সবসময় দোয়া পড়ছে, তারপর সবাই মিলে কোরআন শরীফ খতম করা, দোয়া খতম করা এগুলো করছে। তো আজকে আমরা যারা আছি আত্মীয় স্বজন বা ওই কমিউনিটির লোকজন বা আয়ারল্যান্ডে আমার বোনের সব পরিচিতরা সবাই মিলে আমরা গ্রুপ কলে আজকে কথা বলবো, এবং দোয়া তো অবশ্যই প্রথমে হবে, তারপর সবাই সবার মতামতটা জানাবে যে কে কতটুকু ফরিদ ভাইয়ের কথা জানে এবং কতটুকু মিস করছে এই সম্পর্কে। তো দুপুরবেলা এই দোয়াটা হবে, তো দুপুরে আমরা সবাই এই দোয়াতে অ্যাটেন্ড হব। আজকে আমার হাজব্যান্ড সকালবেলা উঠেই বলছে যে আজকে ওর সুজি খেতে ইচ্ছে করছে, মানে হালুয়া। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে হালুয়া করে দিচ্ছি। তো আজকে পরোটা, সুজি, সবজি আর ডিম পোস্ট আর চা করে দেব। তবে যেদিন দেখা যায় যে একটু ভারী খাবার খায়, যেমন আজকে পরোটা খাওয়া হচ্ছে, সেজন্য আজকে দুধ চা বা কফিটা দিব না, আজকে আদা চাটা করে দিব। তাই খাওয়ার পরে আদা চাটা আমি করে দিব। আর বাচ্চারা ওরা তো মাঝে মধ্যে পরোটা পছন্দ করে, আর মাঝে মধ্যে দেখা যায় ওইটা মিক্সটাই খেয়ে নেয়। তবে ছুটির দিনগুলোতে আমার কাছে কেন জানি মনে হয় আমাদের সাথে ওরা যদি খেত। তো আজকে ওরা বলল যে না, পরোটা খেতে চাচ্ছে না, তাই ওদের ওইটা মিক্সটাই খাইয়ে দিলাম। তো চা খাওয়া হয়ে গেল আমাদের। এখন আমরা আমার বোনের হাজব্যান্ডের জন্য এবং বোনের সুস্থতার জন্য দোয়ায় শরীক হব, এবং এই অনুষ্ঠানটা পুরোটুকুই পরিচালনা করেছেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার রফিক ভাই। উনি আয়ারল্যান্ডে লেটার নিতে আছেন, এবং অন্যান্য অনেক ভাইরা ছিলেন। আমার বোনের দেবররা অন্য দেশ থেকে এই দোয়ার অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন, এবং আমার হাজব্যান্ডও এই দোয়ার অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন। আসলে আমি খুব বেশিক্ষণ এখানটায় ছিলাম না, আমি আমার যতটুকু কথা বলার বলে আমি এখান থেকে বের হয়ে গিয়েছিলাম, কারণ নামাজের সময় হয়ে গিয়েছিল। সেজন্য আমার একমাত্র ভাই ও অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছিল এবং খুব কান্না করছিল। আমার ছোট বোনেরা ছিল এবং অনেকেই এর সাথে যুক্ত হয়েছিল, এবং সবার যে কি ভালোবাসা এবং ভাইয়ার প্রতি সবার যে একটা শ্রদ্ধা, এবং সে যে একজন ভালো মানুষ ছিল সেটাই বোঝা গেল। এবং আমরা তো জানি, কারণ উনি আমাদের ফ্যামিলিতে আসছেন 17 বছর হয়ে গেছে। আমি তো সবসময় বলে আসছি যে ওনার মতো মানুষ হয় না, উনি যে আসলে কি ভালো একজন মানুষ ছিলেন।
তো আগামীকাল ভাইয়ার জন্মদিন, সেজন্য ওনার মেয়েরা কেক বানাচ্ছে, কারণ ওর বাবা বেঁচে থাকা অবস্থায় ওরা কেকের সব কিছু কিনে নিয়ে আসছিল। সেজন্য ওর মা ওদের বলল যে ঠিক আছে তোমরা যা ভালো মনে করো তাই করো। তো আমি অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আসলে খারাপ লাগে, বাচ্চাদের কথা চিন্তা করলে অনেক খারাপ লাগে। তো আমি একটু বের হয়েছি, আমি ওয়েস্টফিল্ডে চলে আসছি। আমার মন যখন খুব খারাপ থাকে তখন আমি ওয়েস্টফিল্ডে চলে আসি। যে কোনো কারণেই হোক, আজকে আমার মন একটু খারাপ ছিল, তাই আদ্রিতারও একটা কালার পেন্সিলের সেট লাগবে, সেটার জন্য আসা। সব কিছু মিলে কিছুক্ষণ ওয়েস্টফিল্ডে কাটাতে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে খুবই লোভনীয় একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে ডায়মন্ডের রিং। ওয়েস্টফিল্ডে অনেকগুলো ডায়মন্ডের শপ আছে, এর মধ্যে সবচেয়ে ভালো একটা হচ্ছে আর্নের জোন। সেই আর্নের জোনে আমি আজকে যাব, আপনাদেরকে খুবই সুন্দর এবং খুবই লোভনীয় কিছু ডায়মন্ডের জিনিস দেখাবো। আমি একটু অ্যাপেলে চলে আসলাম, আমার হাজব্যান্ডের একটা মোবাইল চার্জার লাগবে, সেজন্য আমি এখন আর্নের জোনের কাছে গিয়েছিলাম। শপটা এখনও খোলেনি, সেজন্য আমি এই শপের কাছেই আরেকটা শপে চলে আসছি। এখানটায় ওরা মার্কেটিং করে, অর্থাৎ আপনাকে ফ্রি ওরা হাত ধুয়ে দিবে ওদের প্রোডাক্ট দিয়ে, এবং আপনাকে লোভ লাগাবে যে এত সুন্দর লাগে আপনার হাত, আপনি কি এই জিনিসগুলো কিনবেন। তো আমাকে খুব রিকোয়েস্ট করলো যে প্লিজ আপনার হাতটা একটু ধুয়ে দেখেন, কত সুন্দর হয়ে যায় অল্প সময়ের মধ্যে। তো ফ্রি জিনিস আমি তো না করতে পারি না, যেহেতু আমার হাতে সময়ও ছিল, তাই আমি হাতটা ধুয়ে নিলাম। এবং মানে সাথে সাথে কিন্তু হাতটা ভালো লাগে, যে সাথে সাথে আপনার হাত ভালো লাগছে। তবে আমার একটা হাত কিন্তু অলওয়েজ, মানে যেই হাতটা দিয়ে আমি কাজ করি সেই হাতটা কিন্তু দেখবেন অলওয়েজ একটু অন্য কালার থাকে, আর লেফট হ্যান্ডটা কিন্তু একটু ভালো থাকে। তো এখন ওরা একটা ক্রিম লাগিয়ে দিচ্ছে। তবে আমার কাছে ভালো লেগেছে, ওরা নেইলের মধ্যে একদম ইনস্ট্যান্ট আপনাকে গ্লেজ এনে দেবে। এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, কারণ দেখবেন কাজ করতে করতে আমাদের নেলগুলো যেন কেমন হয়ে যায়। তখন যদি এই টাইপের কিছু একটা থাকে, বেড়াতে যাওয়ার আগে আপনি দিয়ে গেলেন। যদি এটা কিন্তু নেল পালিশ না, আমি ওদেরকে বারবার প্রশ্ন করেছিলাম যে এটা কি নেল পালিশ কিনা, ওরা বলেছে না এটা নেল পালিশ না, এটা এমন একটা অয়েল, তুমি নেইলে দিলে তোমার নেইলের কালারটা অনেক সুন্দর হয়ে যাবে। তো ভালো লাগলো দেখে, এবং আমার কাছে মনে হলো যে আপনারাও যদি ওয়েস্টফিল্ডে যান, ঠিক মনসন শপটার সাথেই এবং ভিক্টোরিয়া সিক্রেট যে আছে সেখানটায় চলে আসছি, সেই লোভনীয় শপের কাছে আর্নের জন্যে। তো আমি এখন ডায়মন্ডের রিং, ডায়মন্ডের ব্রেসলেট আপনাদের দেখাবো। আর আর্নের জন্যে এখন সব কিছু হাফ প্রাইস চলছে। তবে ডায়মন্ড কিনতে গেলে কিন্তু একটু বুদ্ধি মাথায় নিয়ে কিনতে যেতে হবে। সেটা কি, আপনাদের প্রথমেই জানতে হবে এটা কি সার্টিফাইড ডায়মন্ড কিনা। সার্টিফাইড ডায়মন্ড ছাড়া আপনারা কিনবেন না, তাহলে হবে কি, সার্টিফাইড ছাড়া ডায়মন্ডও কিন্তু ডায়মন্ড, কিন্তু ভবিষ্যতে দেখা গেলে আপনি এটা সেল করে দিবেন। যদি সার্টিফাইড হয় ডায়মন্ডটা, তাহলে আপনি একটা ভালো দাম পাবেন, আর সার্টিফাইড না হলে আপনি কিন্তু দামটা খুব ভালো পাচ্ছেন না। এই রিংগুলো হচ্ছে 1 স্টোনের, এটার দাম হচ্ছে 3,499 পাউন্ড। এখানে 0.50 ক্যারেট আছে। এটা অর্থ হচ্ছে বাংলাদেশে প্রায় 5 লাখের কাছাকাছি। এটা হচ্ছে খুবই সুন্দর একটা রিং, এখানে 1 ক্যারেট ডায়মন্ড আছে। এটার দাম বাংলাদেশের টাকায় প্রায় 8 লাখের কাছাকাছি হবে। এবং এই রিংটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট, ও সবসময় বলে ও আমাকে এমন একটা রিং কিনে দিতে চায়। তবে আমি বলি যে না, এত দাম দিয়ে রিং আমি কোনোদিনও কিনবো না। আপনি 1,000 পাউন্ডের মধ্যে হলে হয়ে যায়, বা 1500 পাউন্ড, কিন্তু এত দাম দিয়ে কেনা বোকামি ছাড়া আর কিছুই না। তবে হ্যাঁ, যাদের অনেক আছে তারা কিনবে। এই রিংটা খুব সুন্দর, তাই না? এই রিংটার দাম হচ্ছে 2,999, মানে এটা 3.5 লাখের মতো বাংলাদেশের টাকায়। এখন একটা ব্রেসলেট দেখাচ্ছি, দেখেন এগুলো হচ্ছে সার্টিফাইড, মানে সার্টিফিকেট থাকবে ঠিক এমন। তো এই ব্রেসলেটটার দাম আছে 8,000 পাউন্ড,
অর্থাৎ বাংলাদেশের টাকায় প্রায় 10 লাখ টাকার মতো। এখন আমি চলে যাচ্ছি ছোট ছোট ইয়াররিংয়ের দিকে, আর এখানে সেট হিসেবেও আছে। তো এই সেটগুলো আপনার ফুল সেট পড়বে বাংলাদেশের টাকায় 1.5 লাখ টাকার মতো পড়বে। সুন্দর, যারা পছন্দ করে বিভিন্ন ডিজাইন। আর এগুলো হচ্ছে সিঙ্গেল ইয়াররিং, মানে শুধু ইয়াররিং, কোনো লকের সাথে নেই। তো এগুলো হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ ওয়ান স্টোন। যে কোনো ডায়মন্ড যদি একটু বড় সাইজ থাকে তাহলে সেগুলোর দাম সবসময় বেশি হয়, আর যদি ছোট 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 ডায়মন্ড থাকে তখন দামটা একটু কম হয়। এর ব্রেসলেটগুলো হচ্ছে হাফ প্রাইসে চলে আসছে। এগুলো বাংলাদেশের টাকা আপনার 2.5 লাখ টাকার মতো পড়বে। আমার কাছে খুব বেশি ভালো লাগেনি যে ডায়মন্ডের ব্রেসলেট আরেকটা সুন্দর হওয়া দরকার, তারপরেও সবার পছন্দ একই রকম থাকবে না। এখানে যেহেতু বিভিন্ন ডিজাইন আছে, এক একজন এক একটা পছন্দ করে নেবে। ডায়মন্ডের কিছু কেনার সময় ডায়মন্ড কালার, ডায়মন্ড ক্ল্যারিটি এবং কত ক্যারেট আছে এবং এই ডায়মন্ডটা সার্টিফাইড কিনা সেটাও দেখে নিতে হবে। সব শেষে আমি একটা সেট দেখাচ্ছি। এটা হচ্ছে লকেট সহ ইয়াররিং। এটাও কিন্তু খুব সুন্দর। এটা আপনি পুরোটুক নিলে দাম পড়বে প্রায় 1,30,000 টাকার মতো, যেহেতু সেল চলছে সেজন্য। এবং খুব সুন্দর, সামনাসামনি দেখতে খুবই সুন্দর, এবং সাথে চেনটাও কিন্তু থাকবে। এই তো হয়ে গেল আমার ডায়মন্ডের সব ঘোরা। আমি ওয়েস্টফিল্ডে আসলে আয়নের জন্য খুব যাই, আমার খুব ভালো লাগে। আপনার কিনতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো জিনিস সম্পর্কে একটা আইডিয়া রাখবেন, তাতেও কিন্তু দেখবেন কারোর সাথে গল্প করতে গেলে আপনি বলতে পারবেন এই সম্পর্কে। এই তো এখন আমি বাসায় চলে যাচ্ছি। আজকে বাচ্চারা খুব পাস্তা খেতে চাচ্ছে, তো বাসায় এসে ওদের জন্য পাস্তা রান্না করে নিলাম। এখন আমি রান্না করব রেস্টুরেন্টের সাথে থাই স্যুপ। আমি একটা প্যানে 1 টেবিল স্পুন পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়ার পর এখানে 2টো শুকনো মরিচ ঠিক এভাবে কেটে দিয়ে দিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রসুন কুচি কুচি করে কেটে তারপর দিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে থাই স্যুপটা রান্না করেন, আমি একদম বলে দিতে পারি আপনারা 100% স্যাটিসফাই হবেন, এবং আমাকে অবশ্যই কমেন্টে আপনারা থ্যাংক ইউ জানাবেন যে আপু একদম রেস্টুরেন্টের স্বাদে কিভাবে হলো। তো আমি রসুনটা কিন্তু ভেজে নেওয়ার পর তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে মেজারমেন্ট কাপে 6 কাপ পরিমাপ পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু লেজ রেখে দিয়েছি, কারণ দেখবেন রেস্টুরেন্টে যখন আমরা থাই স্যুপটা খাই চিংড়ি মাছের কিন্তু লেজটা থাকে, আর চিংড়ি মাছের সমস্ত কিছুই কিন্তু আমি বেছে ফেলে দিয়েছি এবং লেজটা একটুখানি রেখে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপের চাইতে একটু বেশি ছাড়া মুরগির গোস্ত, সেটাকে আমি একটু লম্বা টাইপের করে কেটে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাপ সুইট চিলি সস, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 3 টেবিল স্পুন পরিমাপ। আমি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছি আপনারা ঠিক এই ইনগ্রেডিয়েন্টসগুলোই দেবেন, তাহলে দেখবেন রেস্টুরেন্টে আর যেতে ইচ্ছে করবে না, বাসায় মনে হবে এত সুস্বাদু স্যুপটা নিজেই বানিয়ে ফেলি। তো একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এখন আমি এর সাথে দিয়ে দিব থাই স্যুপ। বানাতে আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে আমাদের হয়তোবা থাই পাতাটা লাগবে, কিন্তু এখানে কিন্তু সেটা আমরা পাই না, হয়তোবা পাওয়া যায় আমি জানি না। তো আমি এখানে লেমন গ্রাস দিই সব সময়, এবং লেমন গ্রাসটা যদি দেন তাহলে তো এটার মানে প্রতি একটা কি বলে ভালো লাগা চলে আসবে, যে থাই পাতা পোতার দরকার নেই, লেমন গ্রাসই হচ্ছে আমার সব কিছু। তো লেমন গ্রাসটা সেন্সবেরি, টেস্কো, আজদা, মরিসন সব জায়গায় পাওয়া যায়। জাস্ট এনে একদম ধুয়ে চিকন চিকন করে কেটে দিয়ে দেবেন। সাথে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাপ লেবুর রস। লেবুর রসটা হচ্ছে কি যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম 3টার মতো। এখন একটা বাটিতে আমি 2টো ডিমের কুসুমটা শুধু নিয়ে নিলাম, সাদা অংশটা কিন্তু অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 5 টেবিল স্পুন পরিমাপ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাপ পানি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর সাথে আমি দিয়ে দিব চিমটি পরিমাণ জর্দা রং।
কারণ মুরগির ডিমের যে কুসুমটা থাকে সেটার কালারটা কিন্তু খুব বেশি কালারফুল থাকে না। আপনারা যদি এখানে হাঁসের ডিমটা দেন তাহলে কালারটা ভালো আসবে, তবে জর্দা রঙটা চিমটি পরিমাণ দেওয়া যেতে পারে। তো সব কিছু একসাথে আমি খুব ভালোভাবে ঠিক এভাবে মিশিয়ে নিলাম। এখন আমি স্যুপের মধ্যে অল্প অল্প করে দিব আর অনবরত কিন্তু নাড়তে থাকবো। ডিমটা কিন্তু স্যুপের মধ্যে একদম মিশে যাবে, আপনি বুঝতেই পারবেন না এর মধ্যে যে এই ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন পরিমাপ চিনি এবং হাফ টিস্পুন পরিমাপ টেস্টিং সল্ট। সব কিছু এখন একটু নেড়ে নেব। এখন আমি এর সাথে ডিমের মিশ্রণটা মিশিয়ে নেব। আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে খুব অনবরত নেড়ে নিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, মনে হচ্ছে রেস্টুরেন্টে বসে আছি এবং টেবিলের উপরে স্যুপটা চলে আসছে। আমি যখনই বাংলাদেশে যাই, আপনারা অবশ্যই আমার ব্লগে দেখেছেন, আমি এই থাই স্যুপটা কিন্তু খুব পছন্দ করি। আমার ছোট বোন কিন্তু এবার আমি বাংলাদেশে যাওয়ার পরে ও আমাকে সারপ্রাইজ দিয়ে থাই স্যুপটা আমাকে খাইয়েছিল, আপনারা ভিডিওতে সেটা দেখেছিলেন। আমার অনেক ভালো লাগে এই রেস্টুরেন্টের এই থাই স্যুপটা। তো আমি এটা মাঝে মধ্যে বাসায় বানাই, আমার অনেক পছন্দ আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট হচ্ছে এইভাবে থাই স্যুপ রান্না করাটা। তো আমি সব কিছু নেড়ে নিলাম। এখন আমি এর সাথে কিছু মাশরুম দিয়ে দেব। মাশরুমটা হচ্ছে অপশনাল, আপনারা যারা পছন্দ করেন তারা দিয়ে দেবেন, আর যারা পছন্দ না করেন তারা না দিলেও হবে। তো স্যুপটা কিন্তু আমার আরও কিছুক্ষণ জাল দিতে হবে, তাই এই সময়টা আমি মাশরুমটা দিয়ে দিচ্ছি। এই সময়টা মাশরুমটা দিলে মাশরুমটা কিন্তু খেতে ভালো লাগবে। দেখবেন মাশরুম কিন্তু খুব অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু আর ভালো লাগে না। তো এই সময়টা মাশরুমটা দিয়ে আমি চুলোর জালটা মিডিয়াম আঁচে রেখে অন্য একটা চুলোর মধ্যে রেখে দিব, আর আমি আমার বাকি কাজগুলো এখন করে নেব। আপনারা এই টাইপের মাশরুম যেগুলো আছে সেগুলো দিবেন। আমরা যারা দেশের বাইরে থাকি আপনারা তো জানেন অনেক রকমের মাশরুম পাওয়া যায়, একটু বড় সাইজের, একটু মিডিয়াম সাইজের অনেক মাশরুম আছে, দিলে দেখবেন কেমন যেন কালো কালো হয়ে যায়, যাই রান্না করবেন কালারটা চেঞ্জ হয়ে যায়। তবে একদম ছোট ছোট সাদা যে মাশরুমগুলো সেগুলো দেবেন, তাহলে খাবারের কালারটাও ভালো থাকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দিয়ে দিলাম, কিছুক্ষণ পর দেখে নিচ্ছি, দেখেন স্যুপটা ঠিক এমন হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু। আমি আশা করব আপনারা এই স্যুপটা ট্রাই করবেন, আর এই স্যুপের ছবিটা ফেসবুকে বাংলাদেশি মাম লন্ডন পেজে শেয়ার করবেন। আমি আমার সব ফ্রেন্ডদের সাথে আপনাদের ছবিগুলো শেয়ার করে দেব। বাচ্চারা যা যা পছন্দ করে তাই আমি আজকে ওদের জন্য বানাচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই আদিয়ান পছন্দ করে, চিকেন ফ্রাই আর হচ্ছে কডফিশ, সেটা ওভেনে দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু রেডি করে এখন টেবিলে দিয়ে দিলাম, সবাই মিলে এখন খেতে বসবে। আর সবার জন্য ড্রিঙ্কস যে যেটা পছন্দ করে আর কি দিয়ে দেওয়া হলো। এখন সবাই খেয়ে নেওয়ার পর আমি আমার হাজব্যান্ডের অফিসের জন্য খাবারটা রেডি করে নেব। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।